নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকে আমাদের সানডে মক টেস্টের 7 নম্বর পর্বের ক্লাস। তো মক টেস্টের ক্লাসে যেরকম আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি এবং সেই প্রশ্নগুলো থেকে প্রচুর এক্সট্রা ইনফরমেশনও আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্প করবে। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, বাবর ও ইব্রাহিম লোদি। এনাদের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয়। এবার এখান থেকে কিছু ইনফরমেশন আমরা জেনে নেব। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526 সালে, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এবার বাকি যে দুটো পানিপথের যুদ্ধ আছে সেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1556 সালে, এটা আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। এবং তৃতীয় পানিপথের যুদ্ধ হয় 1761 সালে, এটা মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে সংগঠিত হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট তিনটা পানিপথের যুদ্ধ, ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সর্বভারতীয় হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তিনি সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? এখানে দেখো 1932 সালে বম্বেতে তিনি সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, ইব্রাহিম লোদিকে পরাজিত করে নিম্নের কে প্রথম মুঘল সম্রাট হয়েছিলেন? তো লোদি বংশের ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন কে? তো কে করেছিলেন? বাবর। ঠিক আছে, তিনি ছিলেন প্রথম মুঘল সম্রাট, আমরা জানি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? সঠিক উত্তর কি হয়ে যাবে? আমরা জানি 1764 সালে। 1764-তে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। নেক্সট দেখো, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? তো নবরত্ন আমরা জানি নবরত্নের জন্য বিখ্যাত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা। ঠিক আছে, এখানে নবরত্ন ছিলেন। কে কে ছিলেন একবার দেখে নাও। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নগণ কে কে ছিলেন? আচ্ছা, তিনি বিক্রমাদিত্য নামেও পরিচিত ছিলেন, আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে পরীক্ষায়, যে বিক্রমাদিত্য কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। তো নবরত্ন ছিলেন হচ্ছেন কালিদাস, বরাহমিহির, অমর সিংহ, ধনন্তরী, খপনক, ঘটকপট, এছাড়া বড়রুচি, বেতাল ভট্ট এবং শঙ্কু। এনারা ছিলেন নবরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। এখন নিম্নের কোনটি বাদামি কয়লা নামে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে লিগনাইট। লিগনাইট কয়লা বাদামি কয়লা নামে পরিচিত, আমরা জানি। নেক্সট দেখো রয়েছে ভেম্বনাথ হ্রদ কোথায় অবস্থিত? তো ভেম্বনাথ হ্রদ, এখানে অপশন যেগুলো রয়েছে দেখে নাও, কেরালা রাজ্যে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ভেম্বনাথ হ্রদ কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। আচ্ছা, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ হ্রদ দেখো। চিল্কা হ্রদ, এটা ওড়িশাতে অবস্থিত। নাগার্জুন সাগর হ্রদ কোথায়? তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। তো হ্রদ সম্পর্কে পুরো বিস্তারিত ক্লাসও তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। পরেরটা দেখো, হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? নাগাল্যান্ডে। ঠিক আছে, নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালন করা হয়। নাগাল্যান্ড রাজ্যের আরও কয়েকটা উৎসব রয়েছে বিখ্যাত, মনে রাখবে, যেমন পাখি উৎসব, সেক্রেনি উৎসব, এগুলো সব কিন্তু নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো এবার আমরা কর্ণাটক রাজ্যের আরও কয়েকটি ব্যাঘ্র প্রকল্প দেখে নেব। দেখো, নাগরহোল ব্যাঘ্র প্রকল্প, ভদ্রা ব্যাঘ্র প্রকল্প, এছাড়া হচ্ছে বিলিগিরি রঙ্গ ব্যাঘ্র প্রকল্প, এগুলো কিন্তু সবই কর্ণাটক রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্প। তো জানো এখান থেকে প্রশ্ন কেমন আসবে? নাগরহোল ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তো মনে রাখতে হবে তোমাদের। পরেরটা দেখো, যোগ জলপ্রপাত নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তো যোগ জলপ্রপাত মনে রাখবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কর্ণাটক রাজ্যে অবস্থিত হচ্ছে যোগ জলপ্রপাত। ক্লিয়ার? আরেকটা জানি আমরা কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। আরও জলপ্রপাত রয়েছে, সেগুলো সমস্ত কিছু আমি আলাদা করে বিস্তারিত ক্লাস করাবো, তাই এই সানডে মক টেস্টের ক্লাসে খুব বেশি কিন্তু ওগুলো আলোচনা করছি না ডিটেলসে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। পরেরটা দেখো, মানবদেহে কোন গ্রন্থি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? তো দেখো, মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, অপশন বি। পরবর্তী প্রশ্নে কি রয়েছে দেখো, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, আমরা জানি। ঠিক আছে, নিয়াসিন হলো ভিটামিন বি3 এর রাসায়নিক নাম। তো এখানে যে অপশনগুলো রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, এখানে থিয়ামিন, এটা হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। ঠিক আছে, রাইবোফ্লোবিন, এটা হচ্ছে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম। এবং বায়োটিন যেটা রয়েছে না, বায়োটিন হচ্ছে ভিটামিন বি7, যেটাকে ভিটামিন এইচও বলা হয়ে থাকে, তার রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। তো প্রত্যেকটা অপশন আমি এখানে কিন্তু আলোচনা করে দিলাম, এখানে যেগুলো দেওয়া রয়েছে। এবং বি3 এর রাসায়নিক নাম কি হয়ে গেল? নিয়াসিন। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। আরও কয়েকটা ভিটামিন রয়েছে এখানে, যেগুলো রাসায়নিক নাম আমরা দেখে নেব। যেমন ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন সি এর জানি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল এবং ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। ঠিক আছে, এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। হর্স পাওয়ার কিসের একক?
তো হর্স পাওয়ার কী হয়ে যাবে, এটা ক্ষমতার একক, অপশন সি। নেক্সট দেখো, মানুষের বাহু এটা কোন শ্রেণীর লিভার? তো মানুষের বাহু এটা কি হয়ে যাবে, তৃতীয় শ্রেণীর লিভার, অপশন সি। পরের প্রশ্ন কি বলছে দেখো, এমএস ওয়ার্ড কিসের উদাহরণ? তো মাইক্রোসফট ওয়ার্ড এটা হচ্ছে কিসের উদাহরণ? এটা হয়ে যাবে একটা সফটওয়্যার, ঠিক আছে, সফটওয়্যারের উদাহরণ একটা মাইক্রোসফট ওয়ার্ড। নেক্সট দেখো, ইমেল কথাটির ই এর অর্থ কী? তো ই এর অর্থ হচ্ছে ইলেকট্রনিক, ঠিক আছে, তাহলে ইমেল কথাটির সম্পূর্ণ অর্থ কী হয়ে যাবে, ইলেকট্রনিক মেল। এটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু। পরবর্তী প্রশ্নে এখানে কি বলছে দেখো, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন নিম্নলিখিত কোন বছর পাস হয়েছিল? তো জাতীয় খাদ্য নিরাপত্তা আইন পাস হয়েছিল 2013 সালে, ঠিক আছে। এরপরে দেখো, সংবিধান থেকে একটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতের রাজ ব্যবস্থাকে যুক্ত করা হয়েছিল? তো পঞ্চায়েতের রাজ ব্যবস্থাকে যুক্ত করা হয় 73তম সংশোধনের মাধ্যমে, ঠিক আছে, ভারতীয় সংবিধানের। এবার দেখো, মনে রাখবে যেগুলো সংবিধানের 11তম তফসিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে লিপিবদ্ধ রয়েছে। আমরা জানি আমাদের 12টা তফসিল বা শিডিউল রয়েছে ভারতীয় সংবিধানে, তার মধ্যে 11তম শিডিউলে আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে বলা রয়েছে, এবং 74তম সংশোধন সেখানে হচ্ছে পৌর কাউন্সিল ব্যবস্থা সম্পর্কে বলা রয়েছে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরের প্রশ্ন কি বলছে এখানে, ভারতীয় সংবিধানের সংশোধনী পদ্ধতি বর্ণিত আছে কোন ধারায়? তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 368 ধারায়, ঠিক আছে, 368 নম্বর ধারায় কি বলা রয়েছে, এখানে সংশোধনী পদ্ধতি সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে। তো এগুলোই ছিল আজকে সানডে মক টেস্টের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও, এবং আমাদের এই ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেককে বলবো, যারা আমাদের ক্লাসে আজকে নতুন রয়েছে প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেও যুক্ত হয়ে যাবে বিভিন্ন কুইজ এবং ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য।